প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নাগরিক সম্পাদকীয় অনুষ্ঠানের নতুন একটি এপিসোডে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে একটি বিশ্লেষণধর্মী আলোচনার আয়োজন করে থাকি। তো আজ আমার অতিথি হিসেবে দুজন বিশিষ্ট ব্যক্তি যোগ দিয়েছেন, যাদের কাছ থেকে আমরা চেষ্টা করব সমসাময়িক বিষয়গুলো নিয়ে তাদের মূল্যবান মতামত জানার জন্য। তো প্রথমবারের মতো আজকে আমাদের প্ল্যাটফর্মে যিনি উপস্থিত হতে যাচ্ছেন, তিনি আপনাদের সকলের কাছে এই মুহূর্তে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি। তিনি সিনিয়র সাংবাদিক, একজন অনুসন্ধানী সাংবাদিক। তিনি কাজ করছেন বর্তমানে নর্থ ইস্ট নিউজ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে। এছাড়াও তিনি অতীতে কাজ করেছেন টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ এবং হিন্দুস্তান টাইমস এর মতো পত্রিকাতে। তো আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের সম্মানিত অতিথি সাংবাদিক চন্দন নন্দীকে। দাদা, আপনাকে Hi everyone. ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টিভিতে। Thank you. ইটস এ প্লেজার। এবং একই সাথে আমাদের সাথে আজও থাকছেন যুক্তরাষ্ট্রের স্কুল অফ লিডারশিপের নির্বাহী পরিচালক জনাব জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তো আমরা শুরুতেই আমাদের চন্দন নন্দীদা আপনার কাছে আজকে আসতে চাই যে আমরা আপনাকে নিয়ে অনেক ধরনের জানার আমাদের ইচ্ছা রয়েছে। অনেক বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। তো যেহেতু সময় স্বল্পতে আমি শুরুতেই মূল যে প্রসঙ্গ যেটা নিয়ে আমাদের সকলের কিউরিওসিটি সেটাতে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ ইস্যুতে আপনার যে আগ্রহ, এটাকে কেউ ইতিবাচকভাবে দেখছে, কেউ নেতিবাচকভাবে দেখছে। যারা আপনার ক্রিটিক্স তারা বলার চেষ্টা করছে যে হঠাৎ করে চন্দন নন্দী কেন বাংলাদেশ ইস্যুতে এতটা সোচ্চার হয়ে গেল? তাকে তো আগে আমরা এতটা বাংলাদেশ ইস্যুতে সোচ্চার দেখিনি। আর আমরা যারা গণতন্ত্রের পক্ষের মানুষ, তারা কিন্তু আপনার এই ইন্টারেস্টটাকে আমরা খুব আগ্রহের সাথে নিয়েছি। যে এট লিস্ট চন্দন নন্দীর মতো একজন আ জননন্দিত একজন অত্যন্ত সিনিয়র একজন সাংবাদিক, তিনি বাংলাদেশে যে গণতন্ত্র নেই, এই বিষয়টি উপলব্ধি করে তার যে নর্থ ইস্ট নিউজ সে পোর্টালের মাধ্যমে একের পর এক বিস্ফোরক সংবাদ আমাদের সামনে হাজির করছেন এবং যেগুলো আ আমাদেরকে অনেক অজানা বিষয় আমাদের সামনে উন্মোচন করছে। তো সবকিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাই যে আসলে বাংলাদেশ ইস্যুটা নিয়ে হঠাৎ আপনার ইন্টারেস্টের জায়গাটা বা কারণটা কি? সেটা যদি একটু বলেন। তো বাংলাদেশ নিয়ে বাংলাদেশ ইজ নো স্ট্রেঞ্জার টু মি। আমি বাংলাদেশে 2018 ইলেকশনও মোটামুটি কভার করেছিলাম, দিল্লির থেকে, কলকাতার থেকেও এবং বাংলাদেশে গিয়েও। তো ও সে মানে তো বাংলাদেশ ইজ নট নিউ টু মি। আই হ্যাভ হ্যাড এ ভেরি ওল্ড রিলেশনশিপ উইথ বাংলাদেশ। আমার পার্টিশনের আগে আমাদের গ্রামের বাড়ি ওখানেই ছিল আর কি। তার পরবর্তীকালে 1984, 85, 86-তে আমি ঢাকা যেতাম ওই সময়। বছরে অন্তত 3-4 বার যেতাম। তো দি ইন্টারেস্ট ইন বাংলাদেশ কন্টিনিউড অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন। আর সেটা আমার চাকরি জীবনে ঢোকার পরেও সেটা কন্টিনিউ করেছে, আরও ডিপেন করেছে ইনফ্যাক্ট। আর এটা সত্যি না যে আমি এই 2023-এর ইলেকশনের আগে এসে সাডেনলি উদয় হয়েছি। আই হ্যাভ বিন দেয়ার। তো যারা আর কি আমাকে নিয়ে আমার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করেছে, তারা হয়তো ঠিক করে তাদের রিসার্চ করেনি আর কি। So that's all that I would like to say at this point in time. ধন্যবাদ। তো এ পর্যায়ে জনাব জয়নাল আবেদীন, আপনি আমাদের অনুষ্ঠানে চন্দন নন্দীর বিভিন্ন লেখাকে রেফার করে আপনি এখানে আলোচনা করে থাকেন। তো আজকে আপনার সামনেই চন্দন নন্দী রয়েছেন আমাদের এই প্ল্যাটফর্মে ভার্চুয়ালি। তো আপনার যদি চন্দন দাকে যদি কিছু বলার থাকে, সূচনা লগ্নে যদি কোনো প্রশ্ন বা কিছু জিজ্ঞাসা করার থাকে। আপনার মাইক্রোফোনটি অফ। আজকে আমাদের সামনে চন্দন নন্দীদা উপস্থিত হয়েছেন, এটা আমি ব্যক্তিগতভাবে এবং নাগরিক টিভি আপনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনাকে ধন্যবাদ জানাবো যে উনাকে আমাদের সামনে আজকে আমাদের দর্শকদের সামনে হাজির করতে পেরেছেন। এবং চন্দন নন্দীদাকে আমি যতটুক আমার ক্ষুদ্র জ্ঞানে আমি দেখলাম, উনি গণতন্ত্রের পক্ষে একজন মানুষ এবং উনি অবশ্যই একজন ভারতীয় হিসেবে ভারতের পক্ষে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে থাকবে, আমরা যেরকম বাংলাদেশের পক্ষে থাকবো। কিন্তু ওনার যে বুদ্ধিদীপ্ত, তথ্যবহুল এবং রেশনাল যে লেখা আমি সোফার পড়ার সুযোগ হয়েছে, আমি ওনাকে শুধু অভিনন্দন বা ধন্যবাদ দিব না, আমি মনে করি আমাদের বিদেশি বন্ধু হিসেবে, এবং উনি নিজেই বললেন যে ওনার
রুট বাংলাদেশের জামালপুরে, আমরা যতদূর জানি। এবং উনার নিশ্চয়ই হয়তো বিবেকের তাড়না থেকে উনি হয়তো লিখছেন যে বাংলাদেশের গণতন্ত্র কোন তলানিতে গিয়েছে। উনার বিভিন্ন লেখা আমি পরবর্তীতে ডিসকাস করব আপনি সুযোগ দিলে, যে আমি যারা একজন মানুষ ভালো মন্দ থাকতেই পারে, ওনার ক্রিটিকরা ওনার ক্রিটিক করতেই পারেন, বাট সোফার আমরা যতটুকু বুঝার চেষ্টা করেছি উনি বাংলাদেশে একটা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ যে আন্দোলন গত 15 বছর দানা বাঁধার চেষ্টা করতেছে, উনি আমাদেরকে সহযোগিতা করছেন তার ক্ষুরোদার কলমের লেখনীর মাধ্যমে। এইটাই আমি প্রারম্ভিক শুরুতেই আমি বলি। অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি চন্দন নন্দিত আপনার কাছে একজন দর্শকের একটা প্রশ্ন, সেটা আমি একটু করতে চাই। সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান নামে একজন প্রশ্ন করেছেন যে বর্তমান বাংলাদেশে যে নির্বাচনটা হতে যাচ্ছে আগামীতে, এই নির্বাচনে ভারতের অবস্থানটা কি হতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে এটা একটা ভেরি ক্রিটিক্যাল টাইম as far as India's relations with its neighbors is concerned. আমাদের বাংলাদেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে over the last few years যে where we cannot discount the tremendous influence and penetration that the Chinese have made in that country, in Bangladesh, certainly economically. তো আমাদের নেবারহুডে যে আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেটার জন্য বাংলাদেশ becomes very very important. আপনারা হয়তো সবাই জানেন যে খুব রিসেন্টলি মালদ্বীপসে কি হয়েছে। এখন the point is what kind of weight does India give to Bangladesh? It certainly gives a lot of weight. Bangladesh's সঙ্গে relations are supposed to be quote unquote friendly, and এই সরকারের সঙ্গে তো অবশ্যই। So what is critical, however, is that একদিকে আমরা দেখছি একটা চাইনিজ ইনরোড, আর আরেকদিকে ইন্ডিয়ার একটা পার্টিকুলার স্ট্যান্ড, একটা vis-a-vis চায়না। না, এই দুটো জিনিস আর কি খুব ইন্টারেস্টিং, যে we always considered Sheikh Hasina as a friend, and yet it's this very government in Dhaka which has embraced the Chinese. Okay, তো আপনাদের মনে থাকবে যে জোহানেসবার্গে ব্রিক্সের মিটিং এর পর আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার মিস্টার মোমেন অনেক ডিটেইলে একটা ব্রিফিং দিয়েছিলেন সাংবাদিকদের about the economic partnership between Bangladesh and China, and how it is going to expand over the months, in the future, in the near future. So তাতেই বোঝা যায় that things may not be very rosy as far as the Indians are concerned in the event that Sheikh Hasina wins this election. কিন্তু শেখ হাসিনা সরকার তো প্রায় বলার চেষ্টা করে থাকে যে আমাদের চায়নার সাথে যে সম্পর্কটা ইজ জাস্ট অ্যান ইকোনমিক রিলেশন, ইটস নট সামথিং দ্যাট ইউ ক্যান সে লাইক উইথ দ্য ইন্ডিয়া দ্য কাইন্ড অফ রিলেশন উই হ্যাভ ইজ নাথিং লাইক দ্যাট। এবং তো বলেছে যে মানে ভারতের সাথে একটা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, তো সেটার সাথে তো মানে চায়নার সাথে যে অর্থনৈতিক যে সম্পর্ক, এটাকে মেলানো যায় না। তো আপনি শেখ হাসিনার এই আর্গুমেন্টটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সব সময় তো স্বামী স্ত্রীর সম্পর্ক টেকসই হয় না, তো বিচ্ছেদ হয়। তো তার মধ্যে অনেক ধরনের চাপও সৃষ্টি হয়। তো সেইখানে I am not hoping at all that the relations between India and Bangladesh goes elsewhere. But all that I'm saying is that economic development বা economic help বা অ্যাসিস্ট্যান্স যেটা চায়না চাইছে, ইকোনমিক ব্যাপারটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ পাওয়ার। হ্যাঁ, দের ইজ মিলিটারি পাওয়ার আর দের ইজ ইকোনমিক পাওয়ার। তো ইকোনমিক পাওয়ারটাকে আমরা কোনোদিনও
গ্লোবাল পাওয়ার পলিটিক্সের থেকে আলাদা করে দেখতে পারি না, যে উচিত না। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমার মনে হয় যে the China Bangladesh relationship should be viewed in a more in a power equation terms আর কি। আচ্ছা। তো জয়নাল ভাই, আমি এই বিষয়ে চন্দনদা যেটা বলছিলেন আপনার কাছে যেটা জানতে চাই, যে এই যে মানে চায়নার যে একটা ঋণের ফাঁদে বাংলাদেশ পড়ে গিয়েছে, তো এবং এটাতে পড়ে দেওয়া, এটা তো মানে ভারতও কিন্তু বিষয়টাকে ভালোভাবে দেখছে না। তো এটা থেকে আসলে উত্তরণের কি কোনো রাস্তা শেখ হাসিনার আছে? যেহেতু আপনি জানেন যে যে অর্থনীতির যে অবস্থা হয়ে গিয়েছে, সেখান থেকে সার্ভাইভ করার জন্য তো আসলে তাকে ওই চায়নার ঋণের উপরেই তাকে ভরসা করতে হয়, এছাড়া তো তার there is no way out। তো আপনি এই বিষয়টা কিভাবে আপনার দৃষ্টিতে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। চন্দনদা যেটা বলছিলেন, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ, যেটা আমাদের মোমেন্ট অত্যন্ত অযাচিতভাবে স্বামী স্ত্রী সম্পর্ক বলেছেন। তো আমি এখানে চন্দনদার মতো একজন নলেজেবল এবং তথ্যবহুল মানুষকে আমি প্রশ্ন করব যে আমাদের রিলেশনশিপটা সরকার হিসাবে হয়তো হাসিনা সরকার ভারতের সাথে যোগাযোগ করছে, কিন্তু আমি এটা বাংলাদেশের সাথে সম্পর্ক মনে করি না আমাদের মেজরিটি মানুষের মতো। বিকজ আমরা ওভার দ্য ইয়ার্স, আপনি বলতে পারেন ওভার দ্য ডেকেডস, আমরা দেখছি ভারত একটা দল এবং একটা পরিবারকে সাপোর্ট করে যাচ্ছে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত আমাদের দেশের একটা রাজনৈতিক দল অথবা একটা পরিবার ইন পার্টিকুলার, ইফ উই সে, তাহলে এটা ভুল হবে বলে আমি মনে করি না। এবং বাংলাদেশের সাথে ভারতের যে রিলেশনশিপ পিপল টু পিপল, এখানে আমি আপনাকে দু একটা কথা বলে দিতে, মানে আমার জানতে ইচ্ছা করতেছে চন্দন দাকে যেহেতু পেয়েছি। যেমন ভারতের 100টার বেশি চ্যানেল আমি ক্লিক করলে আমার বাংলাদেশে আমি দেখতে পারি, অথচ বর্ডার ক্রস করলেই বাংলাদেশে যে 40-50টা চ্যানেল আছে একটাও ভারতে দেখা যায়। অথচ আমি এই কথাটা বলতে চাচ্ছি এই জন্য, আমি গত পরশুদিন একটি স্ট্যাটিস্টিক্স দেখলাম যে বাংলাদেশের মানুষ, সেটা হেলথ ট্যুরিজম বলেন, সেটা রিলিজিয়াস ট্যুরিজম বলেন, সেটা নর্মাল ট্যুরিজম বলেন, নাম্বার 1 ভারতের, মানে ট্যুরিস্ট হিসেবে আমরা বাংলাদেশিরা সবচেয়ে হাইয়েস্ট। এরপরে আমেরিকানরা, ব্রিটিশরা আছে, দেখলাম এটা আপনার একটা স্ট্যাটিস্টিক্স আমি পড়ছিলাম। আমি এখানে জানতে চাচ্ছিলাম আপনাকে চন্দনদা, যেহেতু নিশ্চয়ই আপনার স্টাবলিশমেন্টের সাথে আপনার সরাসরি কথা হয় এবং আপনার যোগাযোগ আছে, আমাদের এই যে বাংলাদেশের মানুষের সাথে, এটা আমি মনে করি একটা রীতিমতো একটা প্রতারণা ভারতীয় সরকার, মানে আই এম টকিং অ্যাবাউট নট অনলি বিজেপি, ইভেন দ্য কংগ্রেস গভর্নমেন্ট অলসো। But I have all respect for Mr. Manmohan Singh, one of the most rational এবং মোস্ট এডুকেটেড মানুষ। তার উনার পিরিয়ডটা বাদ দিলে, বা মোরারজি দেশাই বা ভিপি সিং এর মতো এরকম অত্যন্ত ভালো এবং প্রতিবেশী সুলভ আচরণ যারা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কথা বাদ দিলে আমি স্বাধীনতার পরে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল, একটা পরিবার। আমি এই কথাটা বললাম এই জন্য, এই যে চীনের সাথে যে সম্পর্কটা, চীনের সাথে সম্পর্কটা অর্থনৈতিক তো বটেই, কারণ এখানে সবচেয়ে বেশি, মানে সোজা বাংলায় বললে চুরি করা যায়, কারণ এখানে লোপাট করা যায়। ভারতের বা আমেরিকান বা অন্যান্য জায়গা থেকে যতটুকু না করা যায়, যেসব অনুদান বলেন, ঋণ বলেন, সাপ্লায়ার্স ক্রেডিট বলেন, এই যে বড় বড় বিলিয়নস অফ ডলার্সের যেসব, সেটা আরেকটা চ্যাপ্টার। কিন্তু এই যে একটা রাজনৈতিক দল বা একটা পরিবারকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের রাজনীতি কোন তলানিতে গেছে, সেটা চন্দনদার লেখায় বাংলাদেশের মানুষের একদম যারা প্রান্তিক লেভেলে আছে তাদের কাছে পর্যন্ত পৌঁছায় গেছে বলে আমি মনে করি। সুতরাং চন্দনদাকে এই যে আমি বেশি বলার দরকার নাই, হি নোজ এভরিথিং অ্যাবাউট হোয়াট দিস গভর্নমেন্ট হ্যাজ বিন ডুইং। কিন্তু আমার জানার ইচ্ছা এবং আমার কৌতূহল সেটা হলো, ভারত বাংলাদেশের ম্যান টু ম্যান পলিটিক্যাল পার্টিস, কালচারালি, রিলিজিয়াসলি, সোশ্যালি, কেন বাংলাদেশের সাথে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের মাধ্যমে কেন ভারতের সরকার বা ভারতের এজেন্সিগুলা
ভারত কি জানে না? নিশ্চয়ই জানে যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, ভারত আমাদের নেক্সট ডোর নেইবার। আমাদের বলতে গেলে 75% আমাদের পানি এবং বঙ্গোপসাগর বাদ দিলে, অথবা সামান্য কক্সবাজারের টেকনাফের, সামান্য মায়ানমারের ওইটা বাদ দিলে, বাকি পুরা জুড়ে ভারত আমাদের প্রতিবেশী। তা কথা আছে, আপনি স্ত্রী ডাইভোর্স করতে পারেন, প্রতিবেশীকে ডাইভোর্স করা যায় না। সুতরাং ওই যে স্বামী স্ত্রী ডাইভোর্স হলেও প্রতিবেশী হিসেবে উনি আমাদের থাকবে। এবং সর্বোপরি আমি যে জিনিসটা চন্দনদার কাছ থেকে অনুরোধ করব, আপনার মতো লেখা আমরা খুবই কম পাই। আমি আজকেও পড়তেছিলাম, সাম শর্মা ব্লুমবার্গে লিখেছেন, আপনি দেখুন উনাদের মতো মানে এরকম পত্রিকা, উনার একটা অপিনিয়ন আমি পড়ে, আরো অনেক আনন্দবাজার পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া, সম্প্রতি পিটিআই অবশ্য একটা আপনার কাছাকাছি একটা ভালো নিউজ এজেন্সি থেকে আমরা নিউজ দেখেছি, বা সুবীর ভৌমিক বা আরো অনেকে, এরা যেভাবে একটা দলকে মানে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে ইরেশনালি বাংলাদেশের গণতন্ত্রকে আন্ডারমাইন করে লেখে, আমি বলবো গণতন্ত্র, আমি বলি বাংলাদেশের 17, 18 বা 20 কোটি মানুষকে যেরকম আন্ডারমাইন করে, গণতন্ত্রকে আন্ডারমাইন করে, এরকম একটা ভারতের মতো একটা 75 বছর ধরে যারা গণতন্ত্রকে লালন পালন করে, এটা কিভাবে সম্ভব? আপনার সাথে আমার রাজনৈতিক ডিফারেন্স থাকবে, আপনার সাথে আমার অনেক রাজনৈতিক দলের সাথে যোগাযোগ না থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের ব্যাপারে, হিউম্যান রাইটসের ব্যাপারে, রুল অফ লর ব্যাপারে, প্রেস ফ্রিডমের ব্যাপারে, আমি যদিও জানি ভারত এখন শুধু ভোটিং রাইটসটা হয়তো আমরা বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে আমরা জানতে পারি যে ভারতের আপনার অনেক কিছু এখন শ্রিঙ্কিং। এখানে আমি চন্দনদাকে একটু করে মনে করাই দিব যে একটু বলতে চাই, আমার সাথে একবার গত বছর ভারতের একজন বিখ্যাত পণ্ডিত এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ব্রহ্মচালানি, ওনার সাথে আমার একটা ইন্টারাকশন হওয়ার সৌভাগ্য হয়েছিল। তো আমি ওনার কথা শুনে দাদা হতবাক হয়ে গিয়েছি যে ওনার মতো একজন স্কলার কিভাবে বিজেপি গভর্নমেন্টের নেগেটিভটা আন্তর্জাতিক ফোরামে, সেখানে হার্ভার্ডের একজন প্রফেসর ছিলেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ফোরামে মিশিগান ইউনিভার্সিটির, এটা আমি ওনার সাথে আমার একটা ইন্টারাকশন হয়েছিল। তো আমি ওটা দেখে না হতবাক হয়ে গেলাম। কিন্তু আপনার লেখা থেকে আমরা উৎসাহিত হচ্ছি না যে না, ভারতে এখনো বা অরুন্ধতী রায়ের লেখা আমরা পড়ি, বা কারান থাপারের কিছু লেখা আমরা পড়ি, অথবা আরো কিছু সুধী মানুষ যারা আমাদের বাংলাদেশ নিয়ে একটু চিন্তা করে, যেটা আপনার লেখায় আমরা সবচেয়ে বেশি পাচ্ছি। আমি আপনাকে বলতে চাচ্ছি, বা আমাদের দর্শকদের আমি মনে করি জানার ইচ্ছা, সেটা হলো ভারত কি কারণে বাংলাদেশের সাথে অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ আমি বলবো সোসাইটি, কেন তারা এইরকম একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক গড়ে তোলে, যেটা আমি মনে করি ভারতের যে সিকিউরিটির কথা বলা হয়, ভারতের যে নিরাপত্তার কথা বলা হয়, আমি মনে করি সেটা তো আরো বেশি প্রশ্নবিদ্ধ, এবং আমি মনে করি সেটা সম্মুখীন হবে আপনার ইনসিকিউর হয়ে যাবে ভারতও, যদি আমাদের দেশে এই ধরনের বিস্ফোরণমুখ, আমি তো মনে করি, যদি আমার কাছে স্ট্যাটিস্টিক না, কিন্তু আমি মনে করি বাংলাদেশের 90%-এর বেশি মানুষ এই যে আমাদের 2014 এবং 18, যেটা আমাদের মিস্টার সাকিব বললেন যে ভারত সরাসরি হস্তক্ষেপে আপনার এই নির্বাচন দুইটাতে মানে শেখ হাসিনার মতো এরকম, মানে আমি কি বলবো, এগুলো তো আমাদের রিগিং বলে না, এটা আপনি বলতে পারেন মানে 100% চুরি। এই রকম নির্বাচনকে সাপোর্ট করতে গিয়ে আমি তো মনে করি ভারত নিজেকে ইনসিকিউর করতেছে, কারণ বাংলাদেশের মানুষ হয়তো এখন চুপ আছে, যেটা আপনার লেখায় আমি পড়ে খুবই উৎসাহিত হয়েছি যে এইটা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। তো আমার প্রশ্ন, আপনি অনেকগুলো প্রসঙ্গ আপনি এনেছেন, তো আমরা একটু সংক্ষেপে এই ব্যাপারগুলোতে একটু চন্দনদার মন্তব্য জানতে চাই। জি প্লিজ। তো থ্যাংক ইউ। আমার মনে হয় দুটো তিনটে জিনিস, যে আমি রিসেন্টলি একটা লেখায় আপনাদের একজন ট্রিমেন্ডাস ইন্টেলেকচুয়াল মিস্টার ডক্টর এহসান মনসুরের কথা লিখেছিলাম আর কি। উনি খুব সাকসিংক্টলি ব্যাপারটা বলেছিলেন যে ইন্ডিয়ার ক্ষেত্রে বলেছিলেন আর কি, ইন্ডিয়ার কনটেক্সট, যে ইন্ডিয়া মাস্ট লুক অ্যাট দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অফ বাংলাদেশ অ্যান্ড নট দ্য রেজিম ইন্টারেস্ট।
of in Bangladesh. তো এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেয় যে বাংলাদেশের লোকেরা চায় যে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে ভাবুক, কিন্তু ইন্ডিয়া একটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে না নিয়ে ভাবুক। এটা অনেকদিন ধরে এই ইয়েটা চলে আসছে যে আমরা we have put all our eggs in one basket. এইটা from an international relations perspective বলেন বা রিজিওনাল পলিটিক্স এর পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট যে আমরা হয়তো দেখি একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে from a different perspective, from a different through a different lens. আমরা তাদের মনে করি যে তারা অ্যান্টি ইন্ডিয়ান, আমরা তাদের মনে করি যে দে হ্যাভ বিন রেসপন্সিবল ফর দ্য রাইজ অফ ইসলামিস্ট ইন বাংলাদেশ। বাট অ্যাট আনাদার লেভেল আমার বলার আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা কি সেই এটা করতে পারি না, সেই এফর্টটা দিতে পারি না in order to sort of also have a working relationship with all kinds of political groups and parties in Bangladesh. আমার মনে হয় সেই জায়গায় হয়তো there has been a lot of deficiency as far as our approach to Bangladesh is concerned. তো সেইখানে আমরা দেখছি যে একটি পলিটিক্যাল পার্টি যার লেজিটিমেসি ইজ অলমোস্ট ইন কোয়েশ্চেন এখন, তাকে যে সাপোর্ট করার ব্যাপারটা সেটা করতে গিয়ে আমাদের যে লেজিটিমেসি, আমাদের যে সফট পাওয়ার ইফ আই সে, সেইটা আমরা কতটা ইরোড করে ফেলছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য হয়তো আই উড সে দ্যাট আওয়ামী লীগ গভর্নমেন্টের public relations has been excellent সেদিক দিয়ে দেখতে গেলে। they have been able to impress upon the Indian government যে এইটা করলে একটা পার্টিকুলার ডাইরেকশনে গেলে আপনাদের বিপদ, বাট আমরা কি were we sold on that particular pitch যে এইটা এই ডাইরেকশনে গেলে হয়তো আমরা আমাদের নর্থ ইস্ট হারিয়ে ফেলবো, এই যে একটা ভয়ের ইয়ে তৈরি করা আর কি। তো আমার মনে হয় সেখানে একটা ঘাটতি আছে, কিন্তু সেই ঘাটতিটাকে পূরণ করার সময় এখন আছে কি না, দ্যাট ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। এর আগে যখন বলছিলাম আমি যে আমরা কি আমাদের বিপদ নিজেরাই ডেকে আনছি বাই কন্টিনিউইং টু পুট অল আর মানি অন দি আওয়ামী লীগ হর্স। তো সেইখানে there is certainly, I would say that there is a deficiency in India's approach. We should have built up relations and nurtured these relations with other political groupings as well. তো এক্ষেত্রে যেটা হয়েছে দাদা, দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যেই মানে কার্ডটা প্লে করে সেটা হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতনের যে প্রসঙ্গটা তারা আনে, যে মাইনরিটি কমিউনিটি তারা নাকি মোর সেফার when আওয়ামী লীগ ইজ ইন পাওয়ার। বাট দ্য রিয়েলিটি ইজ, আপনার একটা লেখার মাধ্যমে যেটা আমি রিসেন্টলি দেখলাম, যে আপনি উল্লেখ করেছেন যে সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে আওয়ামী লীগের মাঝে এক ধরনের উদাসীনতা ইদানিং দেখা যাচ্ছে, এবং আপনার ওই লেখার মাধ্যমে সেটা আপনি স্পষ্ট করেই তুলে ধরেছেন, যেটা শিরোনাম আপনি দিয়েছেন যে আওয়ামী লীগ স্টয়িক সাইলেন্স অ্যাজ কমিউনাল অ্যাটাকস শার্পেন ইন বাংলাদেশ। তো এই একটি রাইট, আমি দেখলাম এই তিনটে ঘটনা ঘটলো। আমি আই এম সরি, আই গট ইউর কোয়েশ্চেন। এই তিনটে চারটে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে এই ইলেকশনের, এর পরবর্তী সময়তেও ঘটেছে, এর আগেও ঘটেছে, এটা না যে ঘটেনি, এর আগেও ঘটেছে। মন্দির ভাঙা হয়েছে, বিগ্রহ ভাঙা হয়েছে। সেখানে আমি দেখলাম যে আওয়ামী লীগের তরফ থেকে কোনো অ্যাকশন হয়নি। মুন্সিগঞ্জে যে মেয়র, তার নাম হচ্ছে মোহাম্মদ ফয়জাল বিপ্লব, সে কি নোংরা কথা বলেছেন তাদেরই এক পার্টির এমপিকে, সে মৃণাল বাবুকে। সেইটা মৃণাল বাবু প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু পার্টির তরফ থেকে তো কোনো অ্যাকশন হয়নি। এটা কি মেসেজ পাঠাচ্ছে টু দ্য মেজরিটি পপুলেশন ইন বাংলাদেশ?
তারপরে আমরা দেখলাম কুমিল্লাতে একটা ঘটনা ঘটলো। কুমিল্লাতে 2 বছর আগেও মানে একটা বিরাট ঘটনা ঘটেছিল। কুমিল্লাতে এই রিসেন্ট ঘটনাটা ঘটার পরে আমরা কি কোনো অ্যাকশন বা কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস দেখতে পেয়েছি এগেইনস্ট দ্য লোকাল এমপি মিস্টার বাহাউদ্দিন বাহার? তো এই ধরনের ব্যাপার গুলো তো আছে। তো এই মেসেজটা কি মেসেজ? What is the message that is being sent to the Army League rank and file, that you can go into minority bashing and yet escape any punishment? তো তো সেখানে আর কি আমার মনে হয় যে আমরাও হয়তো কোনো এই এই ঘটনাগুলো ঘটার পর আমাদের ইন্ডিয়ার তরফ থেকেও কি কোনো স্ট্রং মেসেজ গেছে টু দ্য রুলিং পার্টি ইন বাংলাদেশ দ্যাট ইউ মাস্ট স্টপ any kind of communal conflagration from happening? আমার তো মনে হয় তা হয়নি। আর স্টপ করাটা তো দূরের কথা, যেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি রিসেন্টলি কিন্তু বলছেন যে মানে তারা একটা ডাউট করছে যে হয়তো আগামী দিনগুলোতে এই পুজোকে সামনে রেখে এ ধরনের মানে কমিউনাল ভায়োলেন্স নাকি আরো ঘটতে পারে, এবং এটা নাকি ওই বিএনপি বা জামায়াত করবে বলেই তারা বলছে। তো কথা হচ্ছে এই যে তিনি যে আগেই এক ধরনের কথা বলে দিচ্ছেন, আমরা আশঙ্কা করছি যে হয়তো তারাই এগুলো ঘটাবেন, ঘটিয়ে তারা বিএনপি বা জামাতের উপরে ব্লেম দিতে পারে। তো আপনি কি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন? দুটো কেস তো ঘটে গেল। এই যে মুন্সিগঞ্জের ব্যাপারটা, এটা তো উইদিন দি আওয়ামী লীগ। তারপরে কুমিল্লার ব্যাপারটা উইদিন দি আওয়ামী লীগ। এর আগে যে প্লেসেস অফ ওয়ারশিপ, মাইনরিটি প্লেসেস অফ ওয়ারশিপ গুলোকে যে ডেসিক্রেট করা হয়েছে, সেগুলোও তো উইদিন দ্য মানে রুলিং আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো সেগুলো there has been no action। তো এতে মাইনরিটিরা এতে কি মাইনরিটিরা সেই কনফিডেন্সটা পাবে যে ইলেকশন যত কাছিয়ে আসবে তাদের উপরে অ্যাটাকস, that they will continue to be protected? এখন অবধি তো কোনো পাওয়া যাচ্ছে না যে এই ধরনের কোনো পদক্ষেপ আওয়ামী লীগ গভর্নমেন্ট নিচ্ছে বা ইভেন ইন্টারেস্টেড। তার সঙ্গে যেটা আরেকটা বলবো যে এটার সঙ্গে জড়িত প্যারালাল একটা মানে একটা 6 party alliance হয়েছে ইসলামিক পার্টি। Now in all and it is being said that they are somehow or the other linked with the ruling regime in Dhaka। তো এই সঙ্গে তাদের সঙ্গে হিন্দু কমিউনিটির লিডার্সরা গিয়ে কথাবার্তাও বলেছে ঢাকাতে। তো বাট হাউ হ্যাজ দ্যাট হেল্প দ্য সিচুয়েশন ইন এনি ওয়ে? ইট হ্যাজন্ট হেল্প। তারপরে আমি দেখলাম এই আরেকটা কোথায় এই যে ম্যাসিভ হেফাজতের একটা গ্যাদারিং বেরোলো, হিউজ গ্যাদারিং। এতে কি মেসেজ করা হচ্ছে, দেওয়া হচ্ছে, বা কি মেসেজ যাচ্ছে মাইনরিটিসদের কাছে বা ইভেন টু হিন্দুস লিভিং ইন ইন্ডিয়া? তো এই পর্যায়ে আমি জয়নাল আবেদিন আপনার কাছে আসতে চাই। দাদা যে প্রসঙ্গগুলো উঠালেন যে এই সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে, তো আপনি তো চট্টগ্রামের সন্তান, এবং শুধু চট্টগ্রাম কেন গোটা বাংলাদেশে আমরা বলতে পারি যে আমরা এখানে দেখেছি যে মানে হিন্দু, মুসলিম বা বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আপনি জানেন যে একটা মানে আমাদের একটা কোএক্সিস্টেন্স রয়েছে, এবং আমাদের মধ্যে ওই ধরনের মানসিকতাই নেই যে আমরা মানে এক ধর্মের মানুষ আরেকজন মানুষের প্রতি অসম্মান করব বা মানে অসম্মান করবো বা তাকে আমরা হামলা করবো, এই ধরনের অ্যাটিটিউড কিন্তু আমাদের সাধারণ বাংলাদেশী জনগণের মাঝে নেই। কিন্তু এই যে একটা মানে ঘৃণার যে একটা বিষ বাষ্প, এটা কি আপনি মনে করেন না যে আওয়ামী লীগের আমলেই মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে? আপনি যদি এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেন জনাল ভাই। না, খুবই প্রাসঙ্গিক এবং অত্যন্ত আপনি বলবো এটা এই মুহূর্তের একটা মানে টক অফ দ্য কান্ট্রি আপনি বলতে পারেন, বিশেষ করে ইসলামাইজেশনের কথা দাদা যেটা বললেন এবং মাইনরিটি ইস্যু। ইসলামাইজেশন যেটা আমি আমার যতটুকু পরিধি আমি বলতে পারি যে বাংলাদেশে ইসলামাইজেশন নামে যেটা বলা হচ্ছে, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কিন্তু ধর্মান্ধ না।
এবং আপনি যে কথাটা বললেন মিস্টার সাকিব, এই যে হিন্দু মুসলমানরা আমরা এখানে শত শত বছর ধরে আমরা যে কে হিন্দু কে মুসলমান শুধু মসজিদে বা মন্দিরে না গেলে এর আগে কেউ বুঝার কোনো উপায় কি আমাদের দেশে আছে? এইখানে 99.99%-এরও বেশি মানুষ হচ্ছে একদম হারমোনিতে থাকে। এই যে সরকারের এইসব রেটরিক, এটা হচ্ছে আমি মনে করি আন্তর্জাতিক আপনার সম্প্রদায়কে বুঝানো যে উই আর দ্য অনলি সেকুলার, বাকিরা ইসলামিস্ট, বিশেষ করে ভারতকে বুঝানো। এইখানে আমি চন্দনদাকে আরেকটা কথা বলবো দাদা, স্বাভাবিকভাবেই আমরা যেমন মক্কাতে গিয়ে ধর্ম পালন করতে আমরা প্রতি বছর যাই, একইভাবে আমাদের হিন্দু ফ্রেন্ডরা, আমাদের দেশের নাগরিকরা, তারা গয়া কাশী যাবে, বৃন্দাবন যাবে। এটা তাদের সব সময়ের একটা, তাদের সারা জীবনের একটা আরাধ্য একটা ব্যাপার। এবং দে মাইট ফিল মোর সিকিউর ইন ইন্ডিয়া। এটা এটা আমার বলার অপেক্ষা রাখে না। এবং আমি এমনও জানি যে মনে করেন বাংলাদেশ থেকে ত্রিপুরা পার হলে বা চট্টগ্রাম থেকে বা আসাম পার হলে, সিলেট থেকে বা আমাদের উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের যে কোনো কুচবিহারে গেলেই হয়তো দেখবেন যে তারা ওখানে ইজিলি ওদেরকে, বিশেষ করে বিজেপি সরকার ওদেরকে নাগরিকত্ব দিচ্ছে, ওদেরকে জমি জমা কেনার জন্য দিচ্ছে, ফলে তারা অনেকেই যাচ্ছে। এবং এটা তো কেউ আমরা রোধ করতে পারতেছি না, বা রোধ করার দরকারও নাই কেউ যদি ইচ্ছা করে। কিন্তু বিজেপি সরকার অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে তোমরা আসো, আমরা তোমাদেরকে নাগরিকত্ব দিব। এই যে প্রভোকেশন আমাদের দেশে, আমি তো একদম ধরেন অজপাড়াগাঁয়ে মানুষ হয়েছি, আমার আশেপাশে আমাদের সমস্ত আমাদের হিন্দু বন্ধুরা আছেন, আমরা জীবনে কোনোদিন দেখি নাই যে আমাদের মধ্যে ন্যূনতম কোনো হারমোনি ভঙ্গ হয়েছে। একটা আমার মনে আছে বাবরি মসজিদ ভাঙ্গার পর একটা রিপার্কেশন হয়েছিল, কিছু শয়তান, এটা বলতে পারেন 0.001%ও না, আমার এখনো মনে আছে আমার বাবারা সবাই বন্দুক দিয়ে আমরা টেম্পল, হিন্দু মন্দির আমরা পাহারা দিছি। তার মানেটা কি, আমরা সাধারণ বাংলাদেশের এ টু জেড মানুষগুলা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল, রেশনাল, এবং একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হিন্দু মুসলমান। এই যে আওয়ামী লীগের মানে বিদেশিদেরকে বুঝানো, বিশেষ করে ভারতকে বুঝানো যে আমরা না থাকলে এখানে ঘটনা ঘটবে। হ্যাঁ, আমি 2001 সালের কথা বলবো, বাংলাদেশের পালা বদলের পরে এখানে কিছু ঘটনা ঘটেছে। ইট ইজ মোর পলিটিক্যাল দেন রিলিজিয়াস। কারণ আমাদের দেশে, আমি জানি না সেটা বিএনপিরও দুর্বলতা থাকতে পারে, বিএনপি এখানে কাজ করা দরকার, যে আমাদের হিন্দু বন্ধুরা মনে করে যে আওয়ামী লীগ ইজ মোর সিকিউর দেন দেম, বেসিকলি ইট ইজ নট। এবং এই যে আমাদের একজন অর্থনীতির অধ্যাপক, একটা প্রফেসর আনু আহমেদ, উনি একটা জরিপ চালিয়েছেন। এই জরিপে দেখা গেছে যে শত্রু সম্পত্তি আইনের মোর দেন 60% গ্রেভড বাই আওয়ামী লীগ পিপল। প্রফেসর আনু আহমেদের রিপোর্টটা আছে। তো সুতরাং আমি বলবো এই দাদার এবং মিস্টার সাকিবের যে এই যে এটা আমি যদি সাম আপ করি সংক্ষেপে, যে ইসলামাইজেশন এইটা বাংলাদেশে মানুষের, এটা যদি মধ্যপ্রাচ্যের আইসিসি এর মতো করা হয়, এমনকি সৌদি আরব আমিরাতের মতো করা হয়, ইট ইজ টোটালি রং মেসেজ টু এনি হোয়ার অ্যান্ড এভরি হোয়ার। বিকজ আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ বা আমরা যে বাঙালি জাতীয়তাবাদ আমরা যদি মিলাই, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, এই তিন সংস্কৃতি মিলেই আমাদের সংস্কৃতিটা। এবং এখানে যদি কেউ এটাতে পার্ট করতে চায়, দে আর দ্য কালপ্রিটস। এবং আওয়ামী লীগ সেই কাজটাই করছে। এই যে আমাদের ডিভাইড, মানে ব্রিটিশদের মধ্যে ডিভাইড এন্ড রুল এই যে করলো, এইটার আমি মনে করি আওয়ামী লীগ হয়তো আপাতত সেটা সুফল পাচ্ছে, কিন্তু বাংলাদেশি কমিউনিটিদের, বাংলাদেশের কমিউনিটি অ্যাজ এ হোল বাংলাদেশের কাছ থেকে তারা দিন দিন দূরে সরে যাচ্ছে। বিকজ এটা আমাদের বাংলাদেশের এইটাই, এই সোসাইটি আমাদের এই সোসাইটি না, আমরা ওয়ান অ্যান্ড ইউনিক। আমাদের যে এই দাদা যেগুলা লিখছেন, আমরা উৎসাহিত হচ্ছি এই জন্য যে আপনার মতো একজন টপ ইন্টেলেকচুয়াল এই জায়গায় হাত দিয়েছেন। আমি মনে করি আপনি আরো হাত দেন, দেখবেন এইখানে আওয়ামী লীগ যে রেটরিকটা আপনাদের চালাচ্ছে, দিস ইজ টোটালি রং। অসংখ্য ধন্যবাদ জনাল আবেদীন, আপনার বক্তব্য একদম পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, আমরা নির্বাচন প্রসঙ্গে যেতে চাই। এবং দাদা যেটা নির্বাচনকে সামনে রেখে একটা চমৎকার একটা এক্সক্লুসিভ একটি আর্টিকেল আপনি লিখেছেন, যেটা শিরোনাম হচ্ছে
why the Gopalganj Police League is a formidable force in Bangladesh. এবং এটার সাবহেডিং এ তিনি লিখেছেন যে a select clique of senior police officers who hail from the birthplace of Prime Minister Sheikh Hasina are key to maintaining law and order in Dhaka and elsewhere. তো আমরা কিন্তু দাদা এরকম কিন্তু আমরা মানে পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমরা জানি না যে একটা মানে ১৬ কোটি জনগোষ্ঠীর একটা দেশের আপনার এতগুলো জেলা বা উপজেলা থাকলে দেখা যাচ্ছে এখানে একটি পার্টিকুলার জেলা এই গোপালগঞ্জ এই একটি ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু পুলিশ হায়ার করতে শেখ হাসিনার অত্যন্ত বেশি আগ্রহ এবং আগ্রহ হবেই বা না কেন কারণ তারা তার মোর আস্থাভাজন এবং তিনি বিশ্বাস করেন যে এদেরকে যদি টপ র্যাঙ্কে বসানো হয় তাহলে হয়তো আপকামিং যে ইলেকশনটা আছে সেই ইলেকশনের ক্ষেত্রে আপনি জানেন যেটা ল অ্যান্ড অর্ডার ডিসঅর্ডার হয়ে যাবে মানে সেটা মেইনটেইন করার জন্য তার আসলে এই ধরনেরই পুলিশ দরকার যারা ওই বিরোধী পক্ষকে বা যারা টু সাপ্রেস দ্য ভয়েস অফ ডিসেন্ট এটাই একমাত্র উপায় যে তার এই পুলিশ বাহিনীকে দিয়ে তিনি কাজ করবেন যেন আপনি খুব রাইটলি একটা শব্দ ব্যবহার করেছেন যে পুলিশ লীগ অর্থাৎ এখন ওই আওয়ামী লীগ বা যুবলীগ এদের মতো এখন তারা আরেকটা ফোর্স গঠন করেছে যেটা হচ্ছে পুলিশ লীগ। তো দাদা যদি একটু ব্যাখ্যা করেন যে এই আর্টিকেলটা সম্পর্কে আপনি যে লিখেছেন এবং এই যে পুলিশ বাহিনীকে যে তারা একটা গোপালগঞ্জ করণ করেছেন এই বিষয়টা যদি একটু আপনি বলেন। আমার মনে হয় যে এটা আমাদের সাউথ এশিয়াতে একটা ভেরি কমন ফিচার আর কি, এটা আমাদের ইন্ডিয়াতেও আছে। ইটস নট দ্যাট এই জিনিসগুলো ইন্ডিয়াতে হয় না, আমাদের উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, নানান জায়গায় হয়। যে আমাদের উত্তরপ্রদেশে দেখবো যে এখন যে সরকার আছে আর কি, বিজেপি সরকার, তারা একটা পার্টিকুলার শ্রেণীর লোকজনকে পুলিশ থানার অফিসার ইনচার্জ বানায় বা এসপি বানায়, যাতে ওদের ওই কাস্ট ইকুয়েশনস গুলোকে মাথায় রেখে ওগুলো করা হয়। তো ইন মাচ দ্য সেম ওয়ে বাংলাদেশে হয়তো, বাংলাদেশের তো এরিয়াটা ছোট আর কি, হ্যাঁ, তো ওই মানে ওই স্কেলে দেখতে গেলে গোপালগঞ্জ জায়গাটা খুব মানে মানে জাস্ট সর্ট অফ when I was doing the research তখন আমি দেখলাম যে হ্যাঁ এই প্রায় অনেকজন লোকই মানে গোপালগঞ্জ থেকে, আর দে আর মানে তারা আর কি খুব স্ট্র্যাটেজিক আর ইম্পর্টেন্ট মিশনস গুলোতে চিফ বা হেড হয়ে আছেন। নাও দে মাইট, আমি তো মানে এখন অনেকদিন ধরে এটা চলছে যে বাংলাদেশের এই সরকার ডিভিশনাল কমিশনার ডিভিশনস গুলো থেকে ডাউনওয়ার্ডস ওই হায়ারার্কিতে নিজেদের লোকজনকে বসিয়ে রেখেছে, which is going to ultimately bring them reap rich dividends for them. তো এটা একটা certainly a way to administer certain departments, not only run certain departments in a certain way, but it is feared যে আমাদের কাছে তো কোনো এভিডেন্স নেই, বাট ইট ইজ ফিয়ার্ড, আর অ্যানেকডোটাল এভিডেন্স যেটা সাজেস্ট করে দ্যাট এই পুলিশ ফোর্সকে হয়তো কোনো না কোনো ভাবে কাজে লাগাবার একটা চেষ্টা হতে পারে ইলেকশনের সময়, so that the results go in favor of the Awami League. ধন্যবাদ। তো এ পর্যায়ে দাদা আমি আরেকটি আপনার আর্টিকেল সেটি নিয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে আপনি লিখেছেন যে ওয়াজ September 27th Hasina Sullivan meeting put together by an Indian official, এবং এটার সাবহেডিং আপনি লিখেছেন যে 3 issues were raised by the American team. The fourth was reportedly raised by Sheikh Hasina, who was dissatisfied with the US team's response. এখানকার আপনার এই লেখা থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা মানে ওই ভারতীয় মানে অফিসিয়াল যারা তাদের মধ্যস্থতাতেই এই মিটিংটি হয়েছে। তো তাই যদি হয়ে থাকে দাদা তাহলে তো বোঝা যাচ্ছে যে ভারত তো এখনো তাহলে শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখতে চাচ্ছে, কারণ আমরা তো জেনেছিলাম যে শেখ হাসিনা তো এখানকার কোনো হাই অফিসিয়ালদের সাথে সাক্ষাৎই করতে পারেনি, কিন্তু পরবর্তীতে এই মিটিং হওয়ার অনেক দিন পরে আমরা জানতে পারলাম যে জেক সুলিভানের সাথে তার একটা মিটিং হয়েছিল। তো এখন আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টারের একটা মিটিং যদি ভারতীয় অফিসিয়ালদের মধ্যস্থতায় হয় তাহলে এটা কি আসলে আমরা কি দাবি করতে পারি যে এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র? আপনার রেসপন্স জানতে চাই বিষয়টাতে। দেখুন, একটা পার্টিকুলার মিটিং এর ইয়েটাকে আমরা কেন্দ্র করে সেটা বলতে পারি না
যে একটা রাষ্ট্র স্বাধীন বা না পরাধীন বা হোয়াটএভার। তো আমরা এইটুকু বলতে পারি যে হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলেশনসে অনেক সময় থার্ড পার্টি মিডিয়েশন দরকার হয়, থার্ড পার্টি পুশ দরকার হয়, থার্ড পার্টি হেল্প দরকার হয়। তো if one state is trying to put together two different officials of two different public officials of two different countries, তার মধ্যে আমি খুব একটা নেগেটিভ কিছু দেখি না। হ্যাঁ, what is important here is the issues that were discussed and whether এই ইস্যুস গুলোর কোনো কোনো রেজলিউশন, মানে ওই মুহূর্তে তো আর রেজলিউশন হয় না, এগুলো চর্চা হয়, এগুলো ডিসকাসড হয়, তারপরে সময় লাগে এগুলো রিজলভ করতে। কিন্তু কিন্তু কিছু কিছু ইস্যুস আছে that are that probably were that were raised, not probably, that was in fact one issue was raised which probably আমার মনে হয়েছে যে একটু স্টেট রিলেশনশিপের থেকে একটু আলাদা ধরনের, একটু পার্সোনাল লেভেল। সেখানে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমেরিকানসরা যে জ্যাক সালিভানের সঙ্গে উনি যে ছিলেন আর ওনার সঙ্গে যে অফিসিয়ালসরা ছিল, আমার যেটা জানতে পেরেছি সেটা হলো যে ওনারা হয়তো সেখানে শেখ হাসিনার যে প্রপোজ করেছিলেন বা কিছু জিনিস চাইছিলেন ওনাদের থেকে, সেটা হয়তো ওনারা ফুলফিল করতে পারেননি। আর ওনারা হয়তো সেটা বলেছেন যে law will take its own course. তো তো এইটা is it related to Mr. Sajib Wajid Joy? Do you think that it is related to Sajib Wajid Joy, or it could be anybody? I mean, it could be anybody close to the ruling establishment. But the point here is not that. The point is that the appropriate response that the Americans gave to Sheikh Hasina, that the law will take its course. উনি এটাও হয়তো ওনারা এটাও বলেছেন যে আমাদের যে হাইয়েস্ট অফ হাই অফিসিয়ালস তাদের তাদের ছেলেপেলেদের বা তাদের রিলেটিভসদেরও কোনো ছাড় দেওয়া হয় না। কেন কিনা একবার যখন একটা পার্টিকুলার ম্যাটার একটা লিগ্যাল প্রসেসের মধ্যে চলে যায়, তখন ওটা একটা পয়েন্ট, ওটা একটা ইরিভার্সিবল জিনিস হয়ে যায়। তো সেই জিনিসগুলো ওই ইনস্টিটিউশনস ওই দেশগুলোতে আছে বলে এই জিনিসগুলো হয়তো অনেকটা রক্ষা করা, ওনারা রক্ষা করতে পারছেন, যেটা হয়তো আমাদের দেশে বা আমাদের এই অঞ্চলে যে দেশগুলো আছে সেখানে সেই জিনিসগুলো হয় না হয়তো। এবং আমাদের বাংলাদেশের একটি পত্রিকা মানব জমিন, তারা বলেছে যে এই মিটিংটি নাকি অ্যাব্রাপ্টলি এটা এন্ড হয়ে গিয়েছিল। তো হোয়াট মাইট বি দ্য রিজন ওয়াই ইট হ্যাড টু এন্ড অ্যাব্রাপ্টলি? আপনার কি মনে হয়? আমার মনে হয় অ্যাব্রাপ্টলি এন্ড হওয়ার কারণটা ওখানেই যে যখন যখন একটা সাইড একটা জিনিস প্রপোজ করছে, একটা পার্টিকুলার ম্যাটার প্রপোজ করছে, ইভেন ইফ ইট ইজ অফ আ পার্সোনাল নেচার, আর সেখানে যদি আইন জড়িত থাকে, সেখানে যদি ল জড়িত থাকে, সেখানে যদি ল এনফোর্সমেন্ট জড়িত থাকে, তখন বোধহয় সেখানে আমেরিকার মতন একটি রাজ্য, একটি স্টেট যেখানে ইনস্টিটিউশনস আর ভেরি ইম্পর্টেন্ট, সেখানে হয়তো এই পার্সোনাল ইন্টারভেনশন বা সাইডে কথা বলে এটাকে মিটিয়ে নেওয়া, এই জিনিসগুলো হয়তো ঠিক মতন ওটা কাজ করে না আর কি। ধন্যবাদ। তো যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, জনাব জয়নুল আবেদিন, আপনার যদি এর সাথে কিছু যোগ করার থাকে। ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস দাদার সাথে ডিসকাস করলেন, এবং এটা আমরা ডিসকাস করছি। দাদা অত্যন্ত ভালোভাবে এগুলো জানেন এবং আমাদের দর্শকদের আমরা হয়তো পরে আরো এক্সপ্লেইন করব। তবে দাদা নির্বাচন নিয়ে আমার, আপনি যে পুলিশ লীগ, গোপালগঞ্জ পুলিশ লীগ, আপনার যে লেখাটা, মানে আপনার যে মানে তথ্য, এখানে আমরা জানতাম এবং আপনার মাধ্যমে আরো বেশি জানতাম। এখানে দাদা আমি নির্বাচন নিয়ে একটা কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে বাংলাদেশের সমাজটা এত বেশি ইমব্যালেন্সড হয়ে গেছে ইন লাস্ট 15 ইয়ার্স। আপনি শুধু পুলিশ শুধু না, এখানে যদি আপনি সিভিল, মিলিটারি, আপনার পুলিশ, তারপরে আপনার সংসদ, রাজনৈতিক দল, বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, আপনি যদি আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি তাহলে বলবো
শুধু গোপালগঞ্জ পুলিশ লিগ না, আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারও দেয়, যদি এই অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ না করে, তাহলে বাংলাদেশে কোনো অবস্থাতে নির্বাচন সম্ভব হবে না। কারণ মনে করেন পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, এগুলো হয় স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, বা প্রিসাইডিং অফিসার হয় একটা কলেজের শিক্ষক, বা আপনার উচ্চ মাধ্যমিক স্কুলের মনে করেন প্রধান শিক্ষকরা। এদের মানে জীবনের ভয় আছে, যদি আওয়ামী লীগের পক্ষে ভোট না কাটে, আওয়ামী লীগের প্রার্থী ওই এলাকায় না জিতে, তাদের জীবনের হানি যেমন সম্ভাবনা আছে, তাদের চাকরিরও চলে যাওয়ার সম্ভাবনা 100% বলে তারা এখন ধরে নিছে, যেটা তারা 14 এবং 18-তে একটা কমিউনিজম টাইপের ডেমোক্রেসি মানে চালু করছে। এটা আমি আপনাকে বললাম এই জন্য, এই যে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে সমস্ত বিরোধী দলকে নিয়ে, আমি গ্রাউন্ডে ছিলাম দীর্ঘদিন, আমি জানি এই মুহূর্তে যদি এমনকি হাসিনা পদত্যাগও করে, বাংলাদেশে যদি এই টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে যদি একদম রিশাফল না করে, উই টেক এ লট অফ টাইম, ইটস ইম্পসিবল টু হ্যাভ এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এটা আমি মনে করি। এবং আপনার লেখায় সেগুলো উঠে আসছে আজকাল, যেগুলো যে জন্য আমরা খুব উৎসাহিত বোধ করি আপনারা। আমি এই জন্য বললাম, এখানে আপনার এই যে সে মনে করেন একসময় আমাদের চেম্বারগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এফবিসিসিআই বলেন, ঢাকা চেম্বার, চিটাগং চেম্বার, বিজিএমইএ, কি সুন্দর নির্বাচন হতো, নির্বাচনের মতো নির্বাচন। স্কুলের কমিটিগুলা, কলেজের কমিটিগুলা নির্বাচন হতো। এখানে সব উধাও হয়ে গেছে। এখন কেউ ভয়ে শেখ হাসিনার মনোনয়ন ছাড়া ঢাকা চেম্বার, চিটাগং চেম্বার, বা এফবিসিসিআই বা বিজিএমইএ বা বিকেএমইএ, যত বড় আপনার ট্রেড বডি আছে যেগুলা মানুষ ভোটে নির্বাচন করতো 2010 সালের আগ পর্যন্ত, সেগুলো উধাও এখন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, শুধুমাত্র কেয়ারটেকার দিয়া, শুধুমাত্র আপনার কিছু পরিবর্তন করে হাসিনা যাবে বা XYZ আসবে সম্ভব না। এখানে আরো আপনার কিছু জিনিস আপনাকে দেখতে হবে। তাদের মনে করেন 2009 সালে এই যে আমাদের ওবায়দুল হাসান যে চিফ জাস্টিস হলো 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে, তার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 2009-এ এজ এন এডিশনাল জাজ, এবং পার্মানেন্ট হয়েছে 2011, 2 বছর পর, যেটা নর্মালি হয়। তার আগে আরো 15 জন বিচারপতি হাইকোর্ট ডিভিশনে রয়ে গেছে, যারা 2001 থেকে 2007 সাল বা 8 সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত, তার থেকে সিনিয়র। এখন তাকে মনে করেন প্রমোশন দিয়ে অ্যাপিলেট ডিভিশনে তো সবাই ওই মানে ওই আমলের 2009-এর পরে যা একজন ছাড়া, এদেরকে আপনি কোথায় যাবেন? জুডিশিয়ার, সিভিল, পুলিশ, কোথাও মানে সাধারণ মানুষের আপনি কোনো মানে প্রোটেকশন পাওয়ার কোনো জায়গা নাই। আমি এই জন্য বললাম নির্বাচন, যে জুডিশিয়ারি উইল প্লে ইম্পর্টেন্ট রোল, আপনি যদি এগ্রিড হন আপনি কোথায় যাবেন? তো সুতরাং আমি মনে করি বাংলাদেশের সোসাইটিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, একটা নির্বাচন করার জন্য শুধু একটা তত্ত্বাবধায়ক সরকার এনাফ। আমি কোনো অবস্থাতেই মনে করি না, আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে না। কারণ পুরা সোসাইটিটাকে মানে একটা মানে আপনি কি বলবো, ইজ লাইক চাইনিজ কমিউনিস্ট পার্টি। আপনি চাইনিজদের কথা বললেন, চাইনিজ কমিউনিস্ট পার্টির ওইভাবে নিয়ে গেছে। এবং ভারত, হয়তো ভারতের এস্টাবলিশমেন্ট এত তাদের এজেন্সি, আমি জানি না যে বাংলাদেশে যেটা যুক্তরাষ্ট্র বলতে চাচ্ছে, বা আমরা বিভিন্ন ওয়েস্টের পত্রিকায়, মাইকেল কুগেলম্যানের পত্রিকায়, আমরা আটলান্টিক পত্রিকায় আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সোসাইটিটাকে একদলীয় ডিক্টেটোরিয়াল রেজিমের কারণে এটা চায়নার প্রতি লীন হয়ে যাবে। এইটা ভারত কেন বোঝার চেষ্টা করছে না বা বুঝছে না, এইটাই আমার আপাতত বলা। এবং আপনি যে আরেকটা প্রসঙ্গ আনলেন, যে এই যে পুলিশের যে আপনাদের উত্তরপ্রদেশে বা বিভিন্ন জায়গায় এরকম হয়, কিন্তু আমি মনে করি বাংলাদেশেরটা মানে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি মানে নেপোটিজম হচ্ছে। আমাদের সময়ও কম বেশি মানুষ নিজের ডিস্ট্রিক্টের, নিজের এলাকার মানুষকে চাকরি দিতে চায়, এটাই সব সময় ছিল, এটা ছিল না তা না। কিন্তু এখন হচ্ছে সেটা অন্য লেভেলে। এটা হচ্ছে আপনি বলতে পারেন, মনে করেন কেউ MA পাস করছে, তারে পুলিশের চাকরি দিয়ে তারে 5 বছরের প্রমোশন দিয়ে এসপি বানাই দিবে। ব্যাপারটা সেই জায়গায় চলে গেছে। মানে পুলিশে আমার ডিস্ট্রিক্টের লোক ছিল, তাকে আমি একটা প্রমোশন দিলাম, তাকে আমরা মিলিটারিতে তাকে আমরা প্রমোশন দিলাম। ইটস নট দ্যাট। এটা হচ্ছে মানে
কে কে MA পাস করছে, BA পাস করছে গোপালগঞ্জে বা গোপালগঞ্জের আশেপাশের ডিস্ট্রিক্টে, সবাইকে চাকরি দাও উইদিন 10 years, লাইক দ্য চিফ জাস্টিস, লাইক মনে করেন ক্যাবিনেট সেক্রেটারি, লাইক দ্য মিলিটারি, এভরিহোয়ার। এটা নেপোটিজম আমি বলবো না, এটা বলবো যে একদম কি বলবো, আমি ডিকশনারিতে শব্দ পাই না, যে একদম A to Z এমন ভাবে এটা করছে, এইটা থেকে আপনি বের হওয়া আগামী 10 বছরে 15 বছরে বের হতে পারবে কিনা মানে আমার ডাউট আছে। অসংখ্য ধন্যবাদ জনাব জয়নাল আবেদিন। তো এ পর্যায়ে আমি জনাব চন্দন নন্দী আপনার কাছে একটা বিষয় একটু আপনার মতামত জানতে চাই। ফরমার ইন্ডিয়ান প্রেসিডেন্ট মিস্টার প্রণব মুখার্জি তার দ্য কোয়ালিশন ইয়ার্স এই বইটি আমার বিশ্বাস হয়তো আপনি পড়েছেন। আর যদি পড়ে না থাকেন আমি একটু সেই বই থেকে একটু কয়েকটা লাইন আপনাকে পড়ে শোনাতে চাই। ওইটা অনেকটা তার ওই বায়োগ্রাফিক্যাল একটা বই, এবং এই বইয়ের একটি পৃষ্ঠায় তিনি লিখেছেন যে ইন ফেব্রুয়ারি 2008 বাংলাদেশ আর্মি চিফ মঈনু আহমেদ came to India on a 6-day visit. He called on me too. During the informal interaction, I impressed upon him the importance of releasing political prisoners. তো এই বইয়ে তিনি এই কথাটি লিখেছেন, এবং তিনি আরো লিখেছেন যে I took personal responsibility and assured the general of his survival after Hasina's return to power. তো এটা নিয়ে আপনার যদি কিছু বলার থাকে। দেখেন, আপনাদের the history of Bangladesh is full of these kinds of মানে কি বলবো, এইভাবেই তো চলে আসছে। How has it been different? So you have a certain category of officers who do acts of commission and omission, and then they have to look for a way out. আপনি দেখেন এই যে লাস্ট কিছু বছরে কিছু ভেরি ইম্পর্টেন্ট অফিসার্স ফ্রম দি আর্মি তাদের খুবই কি পজিশন হোল্ড করতেন না। আমি তো এটা দেখে অবাক যে সো ইজিলি তারা বাইরে গিয়ে স্টে করে। হ্যাঁ, হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, তো especially among people who have held very sensitive positions, এগুলো তো আছেই। তো প্রণব বাবুর বইতে যা লেখা আছে সেই ধরনের যে কথাবার্তা এখনো হচ্ছে না, হাউ ডু উই নো? নিশ্চয়ই হচ্ছে হয়তো, দ্যাট ইজ হাউ ইট ইজ বিন। আপনাদের আর্মি চিফ তো আমাদের দেশে এসেছিলেন, এখানে চায়না সফর করে উনি আমাদের দেশেও এসেছিলেন। তো obviously we don't know what has happened, but যেই ধরনের কি বলবো আমি, যে একটা লেভেলে হয়তো কোঅপারেশনও হয়, বাট তারপরে যখন ধরেন এই মঈনু আহমেদ যিনি একটা মানে সরি টু ইন্টারাপ্ট, মানে তিনি একটা যে ধরনের একটা মানে কাজ করেছিলেন অগণতান্ত্রিক মিস্টার মঈনু আহমেদ, তো তাকে যে একটা সেফ এক্সিট, এটা তো পিপল শুড ডিসাইড ওয়েদার উই শুড গিভ দিস গাই এ সেফ এক্সিট। কিন্তু এটা কেন প্রণব মুখার্জিকে দায়িত্ব নিতে হবে টু এনশিওর এ সেফ এক্সিট অফ সামওয়ান, মানে যে আমাদের গণতন্ত্রটাকে ধ্বংস করেছে মঈনু আহমেদ? প্রণব বাবু was a very মানে একটা রেসপেক্টেড সিনিয়র পলিটিশিয়ান, যার বাংলাদেশে ট্রিমেন্ডাস একটা দুদিকেই আর কি একটা সর্ট অফ ভালো ইমেজ ছিল এবং আছে। তো উনি ওনাকে হয়তো অনেক সময় একটা ভালো মিডিয়েটারও ভাবা যেত আর কি। হ্যাঁ, তো সেই দিক দিয়ে একটা মানুষ যদি অ্যাপ্রোচ করে থাকে, তো সেটা স্পিক্স আ লট অ্যাবাউট institutions in Bangladesh, যে if you are not even considering yourself to be safe for whatever acts of commission and omission that you may have done when he was the army chief. তো সেই জায়গায় we cannot এগুলো কিন্তু মানে how do I put it? I mean, they are at once very sad, and they are at once these kind of things, and at once very, very discouraging. যে বাংলাদেশে ইনস্টিটিউশনস গুলো যে কতটা উইক,
যে তারা এই জিনিসগুলোকে নিজেরা they cannot take care of, right? And they have to depend, individuals have to depend on senior politicians from neighboring India to get that kind of to seek help from Indian senior Indian politicians. Very, very extremely sad. এবং এটা তো মানে আরো মানে সিচুয়েশনটা তো আরো খারাপ হয়েছে গত 15 বছরে, যে এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, যেটা আপনি একটু আগে বলছিলেন, যে আমাদের যে প্রেজেন্ট যিনি আর্মি চিফ মিস্টার শফিউদ্দিন, তিনিও হয়তো এখন এই মইনু আহমেদের মতোই একটা সেফ এক্সিটের রাস্তা খুঁজছেন, বা কি করে তিনি এই একটা ক্রাইসিস মোমেন্ট পাড়ি দিবেন সেটা খুঁজছেন। না হলে তিনি কেন এখন ভারত, চীন, বিভিন্ন দেশে দৌড়াদৌড়ি করছেন? আপনার কি মনে হয়? সেটা অফিসিয়াল কাজ থাকতে পারে সার্টেনলি, বাট সেটার প্রতি কোনো আমার কোনো আপত্তি নেই বা এর মধ্যে কোনো ক্ষতি নেই। মানে এটা একটা মানে at a certain level obviously এই জিনিসগুলো they help both sides to understand each other better. So let's not jump to any conclusion that এখনকার চিফ নিজের কোনো সেফ ইয়ে খোলার জন্য এটা করছেন বা এনিথিং। we'll address the situation if and when such a situation arises. So let's not jump gun and let's not go to a place where things haven't occurred yet. ধন্যবাদ। তো আরেকটি বিষয়, দাদা, আপনি রিসেন্টলি একটা কথা মানে একটা আর্টিকেল লিখেছেন, একদম আপনার লেটেস্ট আর্টিকেল, যে IRI NDI recommendations on Bangladesh polls that neither Army League nor BNP can fulfill। অর্থাৎ এই যে একটা আমেরিকান যে বাইপার্টিশন যে একটা টিম, তাদের যে 5 দফার যে রেকমেন্ডেশনস ছিল ফর হোল্ডিং ফ্রি, ফেয়ার এন্ড পার্টিসিপেটরি এন্ড ইনক্লুসিভ ইলেকশন will be difficult for the two main political parties to work with, no breakthrough likely। তো এখন এই যে যদি কোনো ব্রেকথ্রু না আসে, তাহলে তো আমরা মনে করি যে একটা কনফ্রন্টেশন এটা তো অনিবার্য, এবং there is no way to avoid that confrontation। তো আপনি আপনার অভিজ্ঞতার আলোকে আপনি কি মনে করেন যে এই যে একটা মানে পলিটিক্যাল ইম্প্যাস আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে এটার থেকে আমাদের what should be the way out? I think আমার মনে হয় আপনি ওই ওয়ার্ডটা ইউজ করলেন ইম্প্যাস, তো সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই, কেন কিনা এই দুটো দলই আর কি এদের জন্য তো এগুলো অ্যাকসেপ্টেবল হবে না কোনোভাবেই। ওয়ান উইল অলওয়েজ ক্লেম দ্যাট দেয়ার পয়েন্ট অফ ভিউ ইজ ফার মোর মানে ফার স্ট্রঙ্গার দ্যান দি আদার। তো এই যে কম্পিটিটিভ একটা ইয়েতে থাকবে, ব্লেম গেম বলেন, কম্পিটিটিভ একটা মোডে থাকবে, যে আমরা তো এই যে হোয়াটাবাউটারি করতে হবে আর কি। তো সেই জায়গাটা যখন নেই, আর মনে হচ্ছে নেই, ইট ইজ প্রবাবলি কমপ্লিটলি গন, তো সেখানে একটা মিডিয়েশনের রাস্তা আছে কি? আই ডোন্ট নো। হয়তো কিছু কিছু ফরেন পাওয়ার্সরা সেটা চেষ্টা করছে, বাট সেটা কতটুকু মঞ্জুর হবে for both the Army League and the BNP, that is beyond my understanding, at least so far. তো আগামী দিনগুলোতে কিভাবে এটা আনফোল্ড করবে, we do not know. For me the matter is still very, very confusing, but I would also add at the same time that the Sheikh Hasina government or the party in power will probably go in for some kind of election. Now, whether that election is going to be participatory, whether that election is going to be inclusive, whether that election is going to be truly competitive, it's anybody's guess. সেখানে যদি একটা বড় দল সেই ইলেকশনে পার্টিসিপেট না করে, will it be acceptable to the international community or not? And if it is not acceptable to the election community, to the international community, will the international community, will the United States take stronger action against Bangladesh, either before the elections happen or after the elections happen? তো আপনি যেটা বলছিলেন যে মানে এই যে যুক্তরাষ্ট্রের যে পদক্ষেপগুলো হতে পারে, সেটাকে একটা মানে প্রেডিকশন করে আপনি কিন্তু একটা লেখা লিখেছেন, যেখানে আপনি লিখেছেন যে stringent US steps against 18 key Bangladeshi individuals likely on or around October 20th, এবং 4 influential businessmen close to the ruling Army League power elite
in the crosshairs of the measure. তো আমার দর্শকদের অনেকেরই একটা মানে জানার ইচ্ছা আসলে যে এই যে আপনি যেটার কথা বলছেন বা যেটার আপনি একটা মানে শঙ্কা করছেন বা ভবিষ্যৎবাণী করেছেন, যেরকম এই মাসের মধ্যেই আসতে যাচ্ছে 18 জন ব্যক্তির উপরে যুক্তরাষ্ট্রের যে মানে যেটাকে আমরা বলছি যে বাণিজ্য নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তো এটা আপনি আসলে যদি একটু ব্যাখ্যা করেন আমার দর্শকদের জন্য, যেটা আসলে কয়দিনের ভেতর আসার সম্ভাবনা রয়েছে বা এটা লাইকলি কাদেরকে এটা ইমপ্যাক্ট করবে? তো দিস মানে এটা তো আমার স্টোরিতে বলাই আছে, let us not name names, and it is not fair to name names, because naming আর shaming করে কোনো লাভ হয় না এখানে। The point is the American, obviously যদি এটা হয়, the American objective would be to pressure the government to go in for free and fair elections, or to use this as an instrument to sort of tell the Bangladesh government that you need to get your act together and commit to free, fair, participatory elections. These are এগুলো হচ্ছে নানান ধরনের tools that powerful countries can employ, can deploy, whenever they feel that their interests are being heard in that country. তো এগুলো আসতে পারে, yes, very likely, এই ধরনের strong measures বলেন, sanctions বলেন, আসতে পারে, আর সেটার জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে, especially when বাংলাদেশের economy is in a is in a pretty bad shape. আর তো সেই ধাক্কাটাকে বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা সেটা আমাদের দেখতে হবে। যে এই যে পলিটিক্যাল মিসঅ্যাডভেঞ্চার of going ahead or pushing for an election at any cost can be very, very costly for Bangladesh. পাশাপাশি তার আরেকটি মানে পারসেপশন রয়েছে আমাদের দেশের জনগণের মাঝে যে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যদি ইফ আমেরিকা এন্ড ইন্ডিয়া দে আর অন দ্য সেম পেজ, দেন মানে এই ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি একটা ইলেকশন করা কিন্তু পসিবল। কিন্তু ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডিয়া এন্ড ইউএসএ দে আর অন দ্য সেম পেজ অ্যাবাউট দ্য ইলেকশন, আপকামিং ইলেকশন? আপনার কি মনে হয়? I always, sort of frankly speaking, I always struggle with this issue. কখনো মনে হয় যে হ্যাঁ মানে they seem to be on the same page, আবার কখনো কখনো when you take a step back and you think and you analyze যে একটা পার্টিকুলার জিনিস কেন হচ্ছে বা আরেকটা পার্টিকুলার জিনিস কেন হচ্ছে না, তখন it sort of puts you in a kind of a doubt যে যে সত্যি কি both the countries are on the same page. I'm sure India also wants a free, fair and participatory election, whatever it means to the Indians আর কি। তো সেখানে আর কি এই মিটিং অফ মাইন্ডস যদি না হয়, and if we still feel that we have if the Indians still feel that they have their own self-interest to sort of achieve, আর আমেরিকানসদের যদি সেলফ ইন্টারেস্ট অন্য ভিন্ন ধরনের হয়, তাহলে তো একটা প্রবলেম এরিয়া আসতেই পারে। There is still time for these two countries to come together and work out a solution that is going to be good for all the parties involved, including Bangladesh. For that, we have to wait and watch. অসংখ্য ধন্যবাদ। আমরা And especially because this is a constantly dynamic situation, constantly changing situation. You cannot say যে এই জিনিসটা হয়েছে আর এটাই চলবে ইলেকশন অবধি বা till a certain point in time and then things will be okay. তো আমরা সেটা বলতে পারি না। তো এটা কনস্ট্যান্টলি ব্যাক এন্ড ফোর্থ, অনেক ধরনের চ্যানেলসে কনভারসেশন হয়, অনেক ধরনের অ্যাক্টার্সদের সঙ্গে কনভারসেশন হয়, তো এগুলো প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে। সো উই ক্যানট সে যে এই ডাইরেকশনেই যাবে আর কি। বাট ইয়েস, কিছু কিছু জিনিস দেখে মনে হয় যে প্রবাবলি দ্য ইন্ডিয়ানস also would not prefer an elections that happened in the kind of elections that happened in 2014 and 2018.
অসংখ্য ধন্যবাদ জনাব চন্দন নন্দী। তো আপনাকে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। তো আপনি অনেকগুলো কথা শুনলেন এতক্ষণ জনাল আবেদীন। সবকিছুর উপর বেস করে আপনার যদি কোনো কনক্লুডিং রিমার্ক থাকে। আমি চন্দনদাকে একটা জিনিস মনে করাই দিব, যদি নিশ্চয়ই হয়তো আপনি জানেন, বাংলাদেশের যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন ছিল, সেই প্রভিশনটা অ্যামেন্ড করে বি.এম. খায়রুল হকের নেতৃত্বে যে রায়টা দিয়েছিল, এখানে এই রায়টাও, যদিও সেটা একতরফা ছিল, এই রায়টাও শেখ হাসিনা মানেননি। এটা আপনি যদি একটু আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে পারেন, সেটা আমি আপনাকে রেফারেন্স দিতে পারি। বাংলাদেশের 2 সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক, মাহমুদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজওয়ানুল হক এবং আমাদের একজন শ্রদ্ধেয় পাবলিক ইন্টেলেকচুয়াল ডক্টর বদিউল আলম মজুমদার, এগুলো নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। 2জন অ্যাটর্নি জেনারেল ওনারা মারা গিয়েছেন। ডেইলি স্টার পত্রিকা এবং প্রথম আলো পত্রিকা সহ অনেক আন্তর্জাতিক ম্যাগাজিনেও ডক্টর বদিউল আলম মজুমদার লিখেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সময় বি.এম. খায়রুল হক 2টা নির্বাচন করার জন্য বলেছেন। এটা কিন্তু বলে নাই, কিন্তু বলছে তখন যে বিচারপতিদের এখানে ইনভলভ না করার জন্য কিন্তু বলেছে। অর্থাৎ শেখ হাসিনা যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটা বাদ করার জন্য যে অ্যামেন্ডমেন্টটা এনেছেন, সেটা সরাসরি আপনার অ্যাপিলেট ডিভিশনের আইনের লঙ্ঘন করছেন। এটা নাম্বার 1। নাম্বার 2, আপনার এই যে আমাদের 5ম সংশোধনীর সময় এটা ক্যাটাগরিক্যালি লিখছেন ডক্টর বদিউল আলম মজুমদার, যে আমাদের যে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ ইন কনস্টিটিউশন ইট মাস্ট বি রেটিফাইড থ্রু এ রেফারেন্ডাম, যেটা শেখ হাসিনা নেয় নাই। নাম্বার 2। নাম্বার 3, ওখানে আরেকটা প্রভিশন রাখছিল যে আগামী সংসদ, মানে ভবিষ্যতের কোনো সংসদ আপনার এইগুলা আর বাতিল করতে পারবে না, which is also detrimental towards our constitutional framework. এইগুলা সহ উনি যুক্তি দিয়ে বলেছেন যে এখনো 2টা নির্বাচন as per verdict by the appellate division of our Supreme Court, our apex court, যে এখনো 2টা নির্বাচন সম্ভব আপনার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, মানে আগের যে তত্ত্বাবধায়ক সরকার যেটা, অর্থাৎ উনি এটা অবৈধভাবে সংসদে যে অ্যামেন্ডমেন্ট আছে এটা সম্পূর্ণ অবৈধ, এটা আমাদের সংবিধান লঙ্ঘন করেছেন বলে এই এক্সপার্টরা বলেছেন। আমি আপনাকে অনুরোধ করব, কারণ আপনার ভয়েসটা ইন্টারন্যাশনালি অনেক জায়গায় যায়, আপনি এটা একটু দেখবেন। ডক্টর বদিউল আলম মজুমদার সাহেব এটা অনেকবার লিখছেন এবং আমরাও এগুলো বলছি। অর্থাৎ এখন যে সলিউশনের কথা আপনি বললেন, দ্যাট কুড বি এ ভেরি ইম্পর্টেন্ট সলিউশন আমরা মনে করি। আপনিও যদি আমাদের সাথে ভয়েসটা রেজ করেন, আমার মনে হয় আপনিও একটু সেখানে করেন, এই যে আমাদের কথাগুলো বা ডক্টর বদিউল আলম মজুমদার বা আমাদের ব্যারিস্টার রফিকুল হক, মাহমুদুল ইসলামের ওনাদের লেখাগুলাতে। তো এইটাই আমার সাম আপ করবো এবং আমি আপনাকে বলবো দাদা, আপনার লেখাগুলো আমরা অত্যন্ত আগ্রহের সাথে, এবং আমরা এগুলা আমি আর নাজমুস সাকিব আমরা আপনার আর্টিকেলগুলো আমাদের মানুষকে ট্রান্সলেট করে পড়ানোর শোনানোর চেষ্টা করি, এবং আমি মনে করি আপনার মাধ্যমে উৎসাহিত হয়ে ভারতের গণতন্ত্রমনা ইন্টেলেকচুয়ালরা, ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা আমাদের দেশের এবং আপনাদের দেশের স্বার্থ, আমি মনে করি বাংলাদেশের স্বার্থ না, বাংলাদেশে একটা গণতন্ত্র হওয়া, বাংলাদেশে একটা শান্ত পরিবেশ থাকে, আগেরগুলো সে আর নাই। ওই যে 10 লাখ অস্ত্র এগুলো থাকবে না। বাংলাদেশের মানুষ পিপল টু পিপল কন্ট্যাক্ট, বাংলাদেশে একটা ইসলামিক জঙ্গি বানানো, এটার মতো একটা অপরাধ আমি মনে করি আর কিছু নাই যেটা শেখ হাসিনা আমাদেরকে করে দিয়েছে। এই আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা শেষ করার আগে যদি চন্দন নন্দীদা আপনার যদি কিছু বলার থাকে। All I will say is good luck, বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ জনাব চন্দন নন্দী এবং অসংখ্য ধন্যবাদ জনাব জয়নাল আবেদীন এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আবার আপনাদের সাথে আমরা অন্য কোনো অনুষ্ঠানে আবার আসবো এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ দাদা, বাই। থ্যাংক ইউ Thank you very much.
অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের নাগরিক সম্পাদক অনুষ্ঠানের আমাদের আজকের আয়োজন। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি প্রখ্যাত সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক জনাব চন্দন নন্দীকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখলেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে অনুষ্ঠানটি দেখার জন্য। এবং অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো মতামত বা পরামর্শ থাকে, আপনারা আমাকে ইমেল করতে পারেন। আমাকে ইমেল করার ঠিকানা sakib@nagoriktv.com। আমি আবার বলছি SAQUIB sakib@nagoriktv.com অথবা info@nagoriktv.com এই ঠিকানাও আপনারা আমাকে ইমেল করতে পারেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। মুক্তি, নাগরিক শক্তি, স্বদেশের মালিক, স্বদেশের জনতা, অধিকার, মানবিক অধিকার। নাগরিক কবে বুঝে পাবে নিজেদের ক্ষমতা? ওরা মাটি ঘুরে সাপ ধরি, মানবের মুখোশ উন্মোচন করি, যতই আসুক মৃত্যুর পরোয়ানা। স্বাধীনতা গণতন্ত্রের কথা বলে নাগরিক টিভি, জনতার মুক্তির মন্ত্রের কথা বলে নাগরিক টিভি, সততার সাথে সংবাদ করে নাগরিক টিভি, স্বদেশের সাথে সংযোগ করে নাগরিক টিভি।